খুলছে সব পোশাক কারখানা, বিশৃঙ্খলা হলে বন্ধ রাখতে পারবেন মালিক, হুঁশিয়ারি বিজিএমইএর। শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা, ন্যায্য দাবি মানার আশ্বাস। স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ ব্যক্তিকে এসিতে নিয়োগের প্রস্তাব রাজনৈতিক ও সুশীল সমাজের। আওয়ামী লীগের ছাড়াও গ্রহণযোগ্য হবে ভোট, বললেন সংস্কার কমিশন প্রধান। বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির স্মরণ সভা, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। এবং ঢাকায় ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা, জানালেন অর্থ উপদেষ্টা। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এদিকে বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে মারধরের পর থানায় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত 8:30টার দিকে গুলশানে ঘটনা ঘটে। গুলশান থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানান, তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বুধবার শাহে আলম সহ তার আপন ও চাচাতো 3 ভাই সহ 14 জনের নামে মারধর, হত্যা চেষ্টা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বরিশালে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। অভিযোগ তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে 4 দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। বিকেলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু, সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না। সকাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা, তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তার শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক, এমন হুঁশিয়ারি বিজিএমইএর। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা জানিয়েছেন, কারখানা বন্ধ রেখে বেকায়দায় ফেরার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন সংকট নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তারা। এ সময় বাংলাদেশের পোশাক খাতের বিদেশি অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। তৈরি পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। গেল 2 সপ্তাহ ধরে এটি স্বাভাবিক চিত্র আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায়। অবস্থার উত্তরণ ও নীরব বিচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের মতবিনিময় সভার আয়োজন করেন শিল্প মালিকরা। সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা। শ্রমিক সংগঠনগুলোকে মানতে হবে, আবার আরেকদিকে মালিক যারা আছেন তাদেরকেও অবশ্যই শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকদের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে তারা। আমাদের শেষ ঘামটুকু দিয়ে, শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, যেটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর, বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না। এ সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে রফতানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী প্রতিবেশী দেশ। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং
কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এমন সব আলোচনায় 4 ঘণ্টাব্যাপী চলা সভা শেষে শিল্প উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের 13 এক ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রেখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও জানিয়ে দেন, কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। বক্তারা জানান, শ্রম অসন্তোষকে জিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বহিরাগতরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে মত তাদের। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে গত কয়েকটি কমিশন। পুনর্গঠিত না হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের হার ও ডামি নির্বাচন নিয়ে হয় নানা আলোচনা সমালোচনা। 5 আগস্ট সরকার পতনের 1 মাস পর তোপের মুখে পদত্যাগ করে আউয়াল কমিশন। এরপর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন নিয়োগ বিধান বিষয়ে পলিসি ডায়ালগ এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্বাচন বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা। এ সময় নির্বাচন কমিশনার নিয়োগে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। 2022 সালের নির্বাচন কমিশন নিয়োগ আইনের সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা উচিত, যেখানে প্রাধান্য দেয়া হবে ব্যক্তির পেশাদার যোগ্যতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এই ক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক। এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকার। আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক। সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টি। এদিন সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনার পাশাপাশি দলটি পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে। বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে মত দেন তিনি। আমাদের উপদেষ্টা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিরক্ত করার তার পক্ষে নন। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এই ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্টে নিহত আহতদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি আশা প্রকাশ করে বলেন, সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে অন্তর্বর্তী সরকার। মুক্তির তৃষ্ণায় আবু সাইদের দুহাত বাড়ানো দৃশ্য ফুটিয়ে তোলা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মরণ করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদেরও। জুলাই আগস্টে নিহত ও আহতদের স্মরণে বিএনপি আয়োজন করে এই স্মরণ সভার। যুক্ত হন শহীদ এবং হতাহতদের পরিবারের সদস্যরা। বক্তব্যে তুলে ধরেন তাদের নিদারুণ কষ্টের কথা। আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই, তারে নিয়ে কোনি আছে না মরছে, আমার সংসার আর কেমন, আমি উপযুক্ত বিচার আপনার কাছে চাই। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সরকার পতনের এক দফা আন্দোলনের শরিক দলের নেতারা। একই সুরে আওয়াজ তোলেন, গণহত্যাকারীদের মুখোমুখি করতে হবে বিচারের। স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ গড়ার। আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞের যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষানি, তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বৃষ্টি ভেজা বিকেলের অনুষ্ঠান বাধ্য হয়ে করতে হয় সংক্ষিপ্ত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনো চলছে ষড়যন্ত্র। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল আঘাত প্রতিহতের ঘোষণা দেন। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন তারা। জনগণ এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মানুষের জন্য কাজ করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে কাল নয়াপল্টনে গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বিভাগীয় শহরগুলোতে হবে র্যালি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, 17 সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে সমাবেশ করা হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল, সেটি আমরা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা আপাতত স্থগিত করে আগামী 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন বিকেল 3টায় নয়াপল্টন পার্টি অফিসের সামনে, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান। প্রত্যেকটি মহানগর তাদের নির্ধারিত সময় অনুযায়ী সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ওনারা গণতন্ত্রের র্যালির যে কর্মসূচি সেটি ওনারা পালন করবেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় এসেছেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্মকর্তা ব্রেন্ট নিম্যান। দিল্লি সফর শেষে শনিবার বিকেলে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি দল এসেছেন। দুপুর 3টার পর দিল্লি সফর শেষে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোবার জন্য বাইরে পৃথিবীর সহায়তা চাই, সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই, বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে। সেই প্রেক্ষাপট এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সফর বলে মনে করছি। সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। সে বিবেচনায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারবো। তো কাজে এখানে দুটোই আমার কাছে আবারও মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে। কাজে তারা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার, তাদের প্রয়োজন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, দুটোই করা সম্ভব বলে আমি। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল। সংস্কারটা মার্কিন যুক্তরাষ্ট্র চায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জানানো হবে দেশের আর্থিক খাত সংস্কারের নানা দিক, চাওয়া হবে সহযোগিতাও। সকালে রাজস্ব ভবনে মত বিনিময় সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সভায় বিদেশি বিনিয়োগে মন্দার পূর্বাভাস দিয়ে সরকারি অর্থের অপচয় কমানোর তাগিদও দিয়েছেন তিনি। কর ফাঁকির প্রবণতা রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতায় এখন পর্যন্ত করযোগ্য মানুষের কম সংখ্যকই এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর করজালে। স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে এনবিআর। কর সংকট কাটিয়ে এমন পরিস্থিতির উন্নয়নে সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। সভায় বিদেশি ঋণ নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন সালেউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না এমন আত্মসমালোচনা করে বিদ্যমান আইনগুলোকে ব্যবসা বান্ধব করার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আর্থিক ও রাজস্ব খাতের টেকসই সংস্কার নিশ্চিতে ঢাকায় সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠকে বসবেন তিনি। ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে যে ইউএস টিম হবে 6 জন প্রায় খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। সব ফ্রন্ট আমরা রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, অন্য রুল আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সভায় করদাতাদের অর্থের অপচয় যেন না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা ও মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দেশের সুফি মাজারগুলোতে দুর্বৃত্তের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। এসব হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য ও হামলার নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
দেশের মানুষ সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম। ছাত্র জনতার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরের বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে 13 জন প্রতিনিধি সহ স্থানীয় ছাত্র জনতা অংশ নেয়। প্রতিটি সরকারি অফিসে দালাল ছাড়া কাজ হয় না, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান শারজিস আলম। সাল পর্যন্ত পুনরায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে। 72-এর সংবিধান লেজুর ভিত্তিক ও একদলীয় বাকশালের উল্লেখ করে এতে গণ আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারকে সংবিধান সংশোধন সহ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের আহ্বান জানানো হয়। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির নেতারা। 72-এর যে সংবিধানটা লেখা হয়েছিল সেটা হলো আমরা মনে করি যে 71-এর যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল। আমরা একটা গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে, এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। দেশ গড়তে সব ধর্মের মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে বরিশালের আগলঝাড়ায় 9 দফা দাবিতে বিএইচপি একাডেমি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ ও জাতির ক্রান্তি লগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সামনে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করেন আইনজীবীরা। তারা বলছেন, এই জন্য দরকার ঢাকা দিল্লি কূটনৈতিক প্রচেষ্টা এবং বোঝাপড়া। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে পরোয়ানা জারির আবেদন করবেন তারা। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। আফজাল হোসেনের রিপোর্ট। আদালত ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় 168টি। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 147। এর মধ্যে ছাত্র জনতার আন্দোলন এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 15টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শুরু হয়েছে তদন্ত। বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তবে তাকে ফিরিয়ে আনা না নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে, সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরে আমরা নেসেসারি অর্ডার্স চাব এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল, সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না। সেটা ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 2013 সালে হওয়া এই চুক্তির আলোকে দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে প্রত্যর্পণ করেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
কয়লা আমদানি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশে আসবে কয়লা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কথা নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার মহেশখালীতে চালিয়েছে প্রকল্প বিলাস। জনকল্যাণ নেই জেনেও হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় বলেও জানান তিনি। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন সহ নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সমস্যা হয়েছিল যে ওখানে দুজন সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন, তারা আদালতে গেছিলেন, এক পক্ষ আদালতে এবং খুব প্রভাবশালী, আমার কারো নাম বলা আমার উদ্দেশ্য না, তারা আদালতে গেছিলেন। তো আদালত থেকে এইটার একটা নির্দেশনা আসছে। তো এখন এটা মানে ওই যে এক পক্ষ যে ইয়ে করছেন সেই দাবিটা নাকচ হয়ে গেছে। তো সুতরাং এখন আমাদের কয়লা কেনার পেছনে, কয়লা কেনার পথে আর কোনো বাধা নাই। সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজুক বলছে, কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাসহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট। রাজুক থেকে পাওয়া তথ্য মতে গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিল সহ 4টি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে। সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বসতি, সরকারি বেসরকারি স্থাপনা ও রাস্তাঘাট থেকে এখনও নামেনি পানি। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ইনানী সৈকত থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা ভারী বর্ষণ, যা কক্সবাজারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 2 দিন ধরে পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। রান্না বাড়া তো করে খাইতে পারতেছি না, এখন ওখানে হোটেলতে আইনে খাইতে হচ্ছে। রাতের বেলা ঘুমোতে পারি নাই, এখানে মানে খাটের উপর দিকে চলে গেছে পানি। এদিকে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের বেশিরভাগ বাড়ির মানুষ পানিবন্দী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। এখন ছোট বাচ্চা লোক কি করছেন ভাই,
এ কারণে অনর মানে কি গছ সারি দিয়ে আর তো না আয়োগ বুঝছে সানি উড়ালে গিয়ে এটা গরম মাঝে পানি দূরে থাকি না পারে এখন বরাবর। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে মাইকিং এর পাশাপাশি পানিবন্দী মানুষজনকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আশেপাশে যারা জনগোষ্ঠী আছে, যারা এখন শঙ্কায় আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীতেও সকাল থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। আগামীকালও বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বিভিন্ন সময় গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সঙ্গে দমকা হাওয়া। যদিও শনিবারের সকালটা শুরু হয় ভারী বর্ষণ দিয়ে, এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে এলেও থেমে যায়নি পুরোপুরি। নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টি মাথায় নিয়ে জীবিকার তাগিদে ঘরের বাইরে আসেন অনেকে। যদিও তাদের কণ্ঠে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তির স্বস্তিই ছিল বেশি। বৃষ্টিটা হয়েছে স্বস্তি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, একটা স্বস্তির জিনিস বৃষ্টিটা। আগে যে তাপমাত্রাটা ছিল এখন একটা সহনীয় পর্যায়ে আছে, রাত্রেও বেশ মাশাআল্লাহ খুব ভালো ঘুম হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর স্থল নিম্নচাপ আকারে নিম্নচাপের অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে রোববারও বৃষ্টির পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলছে সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ। চট্টগ্রাম, খাগড়াছড়ি, তার ফেনী, ঢাকা সহ এইসব জায়গাতে আপনার আজকে সারাদিনই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হবে, কিছুটা হয়তো কমতে পারে। আমরা আশা করছি পরশুদিন থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি কমে যাবে। ভারী বর্ষণের প্রভাবে বন্যা দুর্গত এলাকায় নদ নদীর পানি কিছুটা বাড়লেও সার্বিক অবস্থার অবনতির শঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। কিছুটা হলেও পানির হাইট বেড়ে যাবে, আর দেশের ভিতরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ওই রকম বন্যার সম্ভাবনা নেই। শুক্রবার থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে 223 মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল 10 মিলিমিটার। পূর্বাভাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের সম্বল 5টি রাডারের মধ্যে 4টি অচল অনেক দিন ধরে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অন্যতম প্রধান হাতিয়ার নির্ভুল পূর্বাভাস, অথচ আধুনিক যন্ত্রপাতি কিংবা দক্ষ জনবল প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেন এক প্রকার টানাপোড়েনের সংসার। আর তাই নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে সংস্থাটি অগ্রাধিকার পাক এমন আশাবাদ আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গত 5 আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেয় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। জিন্নাতারা, যশোর রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি। অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসছি। এ অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি।
বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসক ধর্ষণ হত্যার আলামত নষ্টের অভিযোগে অবশেষে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে এই ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় দফার বৈঠকও ভেস্তে গেছে। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক সরাসরি সম্প্রচারের দাবিতে সাড়া দেননি মমতা। এর আগে নিজে দেখা করে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ধর্ষণ হত্যার বিচারের দাবিতে 1 মাস ধরে চলা আন্দোলনে চাপের মুখে মমতা প্রশাসন। এমন অবস্থায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার চেষ্টাও ব্যর্থ হয়। শনিবার স্থানীয় সময় দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নিজেই দেখা করতে যান মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবারের মতো এদিনও বৈঠক সরাসরি সম্প্রচার ইস্যুতে ভেস্তে যায়। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে 5 দফার দাবি নিয়ে বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় সরাসরি সম্প্রচারে আপত্তি জানান মমতা। তবে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন তিনি। যদিও আন্দোলনকারীরা সম্মত না হয়নি বৈঠক। আমরা লাইভ স্ট্রিমিং চাইছি, ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। এর আগে সন্ধ্যায় আলোচনার জন্য নিজ বাড়িতে অপেক্ষা করেন মমতা। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে নিজেই বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন। এমনকি হাত জোর করেও বৈঠকে বসার অনুরোধ জানান। তবে চিকিৎসকরা উল্টো মুখ্যমন্ত্রীর কাছে করজোর করে ক্ষমা চেয়ে সরাসরি সম্প্রচারের আবেদন করেন। কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। এদিকে চিকিৎসক ধর্ষণ হত্যার আলামত নষ্টের অভিযোগে অবশেষে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল নামে টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। ঘটনার পর থেকেই আলামত নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। এদিকে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটে রাজ্যের শীর্ষ সরকারি হাসপাতালগুলোতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা না পেয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর দাবি করেছে কলকাতারই একটি সংগঠন। 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে রাতের দায়িত্ব পালনের সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর থেকেই বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। 5 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট সেবা। শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসাবে বাংলাদেশে ই-পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার 46তম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই-পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান, আবেদনকারীরা 5 থেকে 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই ই-পাসপোর্ট সরবরাহ করা হবে। জন্ম তারিখ এবং জন্মস্থান, এই 5টা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা কিন্তু ই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে,
তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিংয়ের বা এটাকে করতে পারবে না, এটা জালিয়াতি কোনো করতে পারবে না। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। আমাদের পাসপোর্ট অনুযায়ী আকামার নাম আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত সুনাম নিমিষেই শেষ হয়ে যায় নানা অপকর্মে জড়িত কিছু প্রবাসীর জন্য। সম্প্রতি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রভাব বিস্তার করতে না পারায় রাষ্ট্রদূত সহ কার্যালয়ের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দেশটির বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। আসন্ন 26 অক্টোবর অনুষ্ঠেয় বাফুফের নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কিনা সেই প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গেছেন কৌশলে। ভালো ফুটবলার হলেই যে ভালো সংগঠক হওয়া যায় না, সেটা যেন আরও একবার প্রমাণ করলেন কাজী সালাউদ্দিন। মাঠের পাঠ চুকিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পদে 2008 সালে সালাউদ্দিন যখন এলেন, তখন তার কাছে ছিল পাহাড় সমান প্রত্যাশা। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কাণ্ডারি হিসেবে তাকেই ভাবা হয়েছিল, কিন্তু মাঠের সালাউদ্দিন জায়গা করে নিতে পারেননি সমর্থকদের হৃদয়ে। পাইপলাইনে ফুটবলার তুলে আনায় ব্যর্থতা সহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে বহাল তবিয়তে নিজের চেয়ারটা ঠিকই আঁকড়ে ধরে রাখেন তিনি। তার কাছের মানুষদের নিয়ে বাফুফে ভবন হয়ে ওঠে দুর্নীতির আখড়া। তবে গেল 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরই বদলে যায় পাশার দান। হাসিনার বিদায়ের পর সালাউদ্দিন হটাও আন্দোলনে নামেন সাবেক ফুটবলাররা। তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সমর্থকদের একাধিক সংগঠন। এরপরও পঞ্চম মেয়াদে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনড় ছিলেন সালাউদ্দিন। ফিফার কাছে বাফুফে অনুরোধ করে নির্বাচন পিছিয়ে দিতে, তবে সে অনুরোধে সাড়া দেয়নি ফিফা, যা স্পষ্ট করে জানায় ফুটবল ফেডারেশনকে। এরপরেই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে প্রশ্নে কোনো উত্তর দেননি সাবেক এই ফুটবলার। কৌশলে এড়িয়ে গেছেন সে প্রশ্ন। আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারাও মনে কিছু রাখবেন না। 2008 থেকে 2024 দীর্ঘ 16 বছর দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারে থাকলেও সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী সালাউদ্দিনের। নারী ফুটবল এ সময় দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে গেলেও জাতীয় দল পারেনি প্রত্যাশা পূরণ করতে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন কলঙ্কিত হয়েছে দুর্নীতির কারণে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে পারফরমেন্স বোনাস পেলেন ক্রিকেটাররা। শনিবার শান্ত লিটন সহ কোচিং স্টাফদের হাতে 3 কোটি 20 লাখ টাকার চেক হস্তান্তর করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুইয়া। এই আর্থিক পুরস্কারের একটা অংশ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা দেন ক্রিকেটাররা। এদিকে শক্তিমত্তায় পার্থক্য থাকলেও টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ভারত সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবির সভাপতি ফারুক আহমেদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাসটা প্রত্যাশিতই ছিল। ভারত সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের মাঝে সেই আর্থিক পুরস্কার হস্তান্তর করল ক্রিকেট বোর্ড। রাজধানীর একটা 5 তারকা হোটেলে বিসিবির দেয়া 3 কোটি 20 লাখ টাকার চেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের পক্ষ থেকে তাকেও উপহার দেয়া হয় একটা স্মারক ব্যাট। পারফরমেন্স বোনাস হিসেবে তুলে দেওয়া হয় এই আর্থিক পুরস্কার। ক্রিকেটার প্রতি পাবেন 20 লাখ টাকারও বেশি। ভারত সিরিজের আগে এমন বোনাস আরও বেশি ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। এটা আমাদের একটা কন্ট্রাক্টের পার্ট। সো
এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। র্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পেলে বোনাসের পরিমাণও বাড়ে। পাকিস্তানকে হারানোয় 2 টেস্টে 4 লাখ করে বোনাস, ম্যাচ ফি 6 লাখ, আর বোর্ড সভাপতির পক্ষ থেকে দেয়া বোনাসে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে 20 লাখ টাকায়। তবে এই টাকা থেকে একটা অংশ বর্ণার্থদের সাহায্যে অনুদানের ঘোষণা দেয়া হলো দলের পক্ষ থেকে। টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা নিজেরাই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান বিসিবি সভাপতি। 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। তো এটার একটা পোর্শন তো যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাণ তহবিল, আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে। পাকিস্তান সিরিজের সুখস্মৃতি ভুলে ভারত সিরিজের চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায়। মূলত ভারতের মাটিতে টেস্টে টাইগারদের মলিন ইতিহাস খুব বেশি প্রত্যাশার সুযোগ দিচ্ছে না। দুই দলের শক্তিমত্তার পার্থক্য জানেন খোদ বিসিবি বস নিজেও। তবুও আশা দেখাচ্ছেন পেসাররা। ফলাফল একপাশে রেখে লঙ্গার ফরম্যাটে নিজেদের উন্নতির গ্রাফটা ধরে রাখার প্রত্যাশা ক্রিকেটারদের কাছে। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। টেস্টে ভারতের বিপক্ষে জয় তো দূরে থাক, এখনো হার এড়ানোর লড়াইটাও করে দেখাতে পারেনি টাইগার ক্রিকেট। সবশেষ ভারত সফরে খেলা 2 টেস্টেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। গুলশান থানা হেফাজতের সাবেক এমপি শাহে আলম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি রিমান্ডে। খুলছে সব পোশাক কারখানা, বিশৃঙ্খলা হলে বন্ধ রাখতে পারবেন মালিক, হুঁশিয়ারি বিজেএমইএর। শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা, ন্যায্য দাবি মানার আশ্বাস। এবং স্বচ্ছ প্রক্রিয়া নিরপেক্ষ ব্যক্তিকে ইসিতে নিয়োগের প্রস্তাব রাজনৈতিক ও সুশীল সমাজের। আওয়ামী লীগকে ছাড়াও গ্রহণযোগ্য হবে ভোট, বললেন সংস্কার কমিশন প্রধান। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।